নতুন বছর, পয়লা বৈশাখ। বাইরে চারপাশে উল্লাস, কিন্তু অর্ণবের মনে সমস্ত আনন্দ যে মুছে গেছে। সে সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে বসে থাকে, নিজেকে লুকিয়ে রাখতে চায়। এক জঘন্য অতীত তাকে আজ এইরকম বানিয়ে দিয়েছে। বাইরে কলিং বেলটা বেজে ওঠে। অর্ণবের মা প্রমীলা দেবী দরজাটা খুললেন। দেখলেন রিনা এসেছে। রিনা অর্ণবের কলেজ লাইফের বন্ধু। আন্টি, অর্ণব কোথায়? কোথায় আবার? নিজের ঘরে অন্ধকার করে বসে আছে। সত্যি আমি কিছু বুঝতে পারছি না কি করব। এভাবে চলতে থাকলে তো মরে যাবে। না আন্টি, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি যতক্ষণ আছি ততক্ষণ ওর কিচ্ছু হতে আমি দেব না। রিনার গলা শুনে অর্ণবের বাবা প্রতাপবাবু ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর রিনাকে বললেন, দেখ মা, সবটাই তো তুই জানিস। এই মুহূর্তে তুই একমাত্র আমাদের ছেলেটাকে আগলে রেখেছিস। তোর সাথে থাকলেও ভালো থাকবে, আর আমরাও চাই তুই ওর সাথেই থাক। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি তোদের বিয়েটা দিয়ে দিতে চাই। রিনাও অর্ণবকে ভালোবাসে। সত্যি বলতে কি কলেজ লাইফ থেকেই ভালোবাসে, তবে কোনোদিন নিজের মনের কথা অর্ণবকে বলতে পারেনি। কারণ রিনা জানতো যে অর্ণব চৈতালিকে ভালোবাসে। তাই রিনা শুধু বন্ধু হয়েই অর্ণবের জীবনে ছিল। রিনা অর্ণবের ঘরে ঢুকলো, দেখলো ঘরটা অন্ধকার। লাইটটা জ্বালালো, দেখতে পেল চারিদিকটা অগোছালো হয়ে পড়ে আছে। অর্ণব ঘরের একটা কোণে চুপ করে মন মরা হয়ে বসে আছে। রিনা অর্ণবের পাশে এসে বসল, তারপর বলল, এইভাবে অন্ধকার করে অগোছালো হয়ে কদিন কাটাবি? একবার নিজের দিকে চেয়ে দেখ, নিজের চেহারার কি অবস্থা করেছিস দেখেছিস? প্লিজ অর্ণব, তোর নিজের কথা নাই বা ভাবলি, অ্যাটলিস্ট আঙ্কেল আন্টির কথা একবার হলেও ভাব। ওরা তাদের ছেলেকে এইভাবে আর দেখতে পারছে না। প্লিজ অর্ণব, আবার আগের মতো হয়ে যা। এরকম ভাবে থাকলে তুই তো শেষ হয়ে যাবি। আমি তো শেষ হতেই চাই রিনা, আমার তো সবকিছু এমনিই শেষ হয়ে গেছে। বোকার মতো কথা বলিস না। দেখ, যেটা হয়েছে সেটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। সেটাকে নিয়ে তুই কেন এভাবে পড়ে আছিস? আচ্ছা শোন, আমার দিকে তাকা। বলছি, আজ তো পয়লা বৈশাখ, নববর্ষ। সবাই কি সুন্দর নতুন জামা কাপড় পরে ঘুরতে বেরোচ্ছে। চল আমরাও বেরোই। আমার ভালো লাগছে না, তুই যা। না, যাব না, কোথাও যাব না আমি। যদি কোথাও যাই তাহলে তোকে নিয়ে তারপরেই যাব। প্লিজ জেদ করিস না। কেন? জেদ কি তুই একাই করতে পারিস? আমি পারি না করতে? ভুলে যাস না, আমি তোর বন্ধু, আর বন্ধুর উপর জোর করার অধিকার আমার আছে। রিনার কথাতে শেষ পর্যন্ত অর্ণব রাজি হলো। তাই অনিচ্ছা সত্ত্বেও তার বন্ধুর মন রাখতে নতুন জামা কাপড় পরে অর্ণব রেডি হলো বেরোবে বলে। রিনা গাড়ি নিয়ে এসছে। অর্ণবকে বলল, নে গাড়িতে ওঠ। কোথায় যাচ্ছি আমরা? আমার দাদুর বাড়ি নিশিকুঞ্জ প্রাসাদে। তোর দাদু তো? হ্যাঁ, মারা গেছে, বহু যুগ হয়ে গেছে। ওইখানে কেউ থাকে না, একমাত্র একজন কেয়ারটেকার রঘুনাথ কাকা ছাড়া। তবে জায়গাটা জাস্ট ফাটাফাটি, দেখবি দারুণ লাগবে। নে গাড়িতে বস। এরপর অর্ণব গাড়ির সামনের সিটে গিয়ে বসল। রিনা গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করলো। গাড়ি চালাতে চালাতে রিনা লক্ষ্য করল যে অর্ণবের মনটা যেন কোথায় একটা পড়ে আছে। তাই অর্ণবের সাথে কথা বলে অর্ণবের মন ভালো করার চেষ্টা করছিল রিনা। ঘণ্টাখানেক ড্রাইভিং করার পর
অবশেষে গাড়িটা নিশিকুঞ্জ প্রাসাদের সামনে থামল। গাড়ি থেকে দুজনেই নামলো। রিনা তার ব্যাগে করে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল বাড়ি থেকে, সেটা গাড়িতেই রাখা ছিল, তাই ব্যাগটা বার করলো। ব্যাগটা কাঁধে নিয়ে অর্ণবের হাত ধরে এগোতে থাকলো রিনা। তবে অর্ণব খেয়াল করল হঠাৎ করে যেন একটা ঠান্ডা শীতল হাওয়া তার কানের পাশ দিয়ে চলে গেল। প্রাসাদটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে বেশ বনেদিয়ানা ছোঁয়া রয়েছে সেখানে। আসলে এই প্রাসাদ রাজা রাজদাদের সময় তৈরি। তারপর বহু হাত হতে হতে অবশেষে এই প্রাসাদের মালিকানার দায়িত্ব পেয়েছিলেন রিনার ঠাকুরদা স্বর্গীয় অমরেন্দ্র নারায়ণ চৌধুরী। তার মৃত্যুর পর সেই মালিকানার দায়িত্ব পান তার একমাত্র ছেলে নীলরতন চৌধুরী। নীলরতন চৌধুরী হলেন রিনার বাবা। রিনার মোবাইল ফোনটা বেজে ওঠে। রিনার বাবা ফোন করেছে। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছি। এই তো অর্ণবও আছে আমার সাথে। এই মা কি করছে গো? হো, ঠাকুর ঘরে? আচ্ছা শোনো, এত চিন্তা করো না, আমরা এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপর বেরোবো। এই তোমরা কিন্তু রেডি হয়ে থাকবে, আমি এখান থেকে বেরিয়ে তোমাদের কল করে নেব। আর আঙ্কেল আন্টিকেও বলবো রেডি হয়ে থাকতে। তারপর একসাথে রাতের ডিনারটা আজ বাইরে সারবো। আমি এখন রাখছি, বাই। এরপর রিনা অর্ণবের হাতটা ধরে বলে, কি রে, এখানে কি স্ট্যাচুর মতো দাঁড়িয়েই থাকবি? চল ভেতরে চল। এই বলে গেটটা যেই খুলতে যাবে অমনি এক হঠাৎ করে আসা দমকা ঝোড়ো হাওয়ায় চারদিকটা ধুলোয় ধুলোকার হয়ে গেল। রিনা লক্ষ্য করলো যে আকাশে হঠাৎ করে মেঘ দেখা দিয়েছে। বৃষ্টির তো কোনো সম্ভাবনা ছিল বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে খবর পাইনি। তাহলে এরকম আকস্মিক প্রকৃতির রূপ পরিবর্তনের কারণ? যাই হোক, আবহাওয়া তো পাল্টাতেই থাকবে, কিন্তু সেটা নিয়ে পড়ে থাকলে তো চলবে না। তাই ওরা ভেতরে ঢুকলো। রঘুনাথ কাকা, ও রঘুনাথ কাকা, কোথায় গেলে গো? আরে দিদিমণি যে, তা তুমি এসে গেছো? বলো কেমন আছো? দারুণ আছি কাকা, তুমি কেমন আছো? এই তো, তা তোমাদের আশীর্বাদে বেশ ভালোই চলে যাচ্ছে। ও, আলাপ করিয়ে দি, এ হচ্ছে অর্ণব, আমার বন্ধু। ও আচ্ছা আচ্ছা। আর অর্ণব, ইনি হচ্ছেন এই বাড়ির কেয়ারটেকার, আমাদের রঘুনাথ কাকা। এই বাড়ির দেখাশোনা উনিই করেন। বলছি শোনো না, আমরা ওপরে যাচ্ছি, অনেকটা জার্নি করে এসেছি, একটু ফ্রেশ হয়নি? তুমি পারলে একটু দুপুরের খাবারটা আমাদের ঘরে পাঠিয়ে দিও। আচ্ছা দিদিমণি, তা তোমরা যাও, গিয়ে একটু বিশ্রাম করে নাও গিয়ে। এই অর্ণব, চল ওপরে। অর্ণবের হাত ধরে রিনা ওপরের ঘরে এলো। আজ অনেক দিন পর রিনা এই বাড়িতে এসেছে, তাই ঘরটা মোটামুটি বন্ধই ছিল। দরজাটা খুলতেই রিনা এবং অর্ণব দুজনেই শুনতে পেল যে বাইরে প্রচণ্ড জোরে একটা বাজ পড়ার শব্দ। মনে হয় খুব শিগগিরই বৃষ্টি শুরু হবে। ঘরে ঢুকে ভিতর থেকে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ছিটকিনি তুলে দিল রিনা। এরপর সে লক্ষ্য করল অর্ণব কেমন যেন একটা অন্যমনস্ক হয়ে আছে। রিনা তার পিঠের ব্যাগটা থেকে একটা টাওয়েল আর একটা ড্রেস বের করে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। অর্ণবের মনে হতে থাকলো
এই ঘরে যেন তারা ছাড়াও আরও একজন কেউ আছে। কিন্তু কে সে? এটা কি তার মনের ভুল? এক অদ্ভুত মিষ্টি গন্ধ অর্ণবের নাকে এসে লাগলো। এই গন্ধটা তার খুব চেনা। এই গন্ধটার সাথে তার যেন অনেক দিনের পরিচয় আছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না এটা কিসের গন্ধ। এরকম গন্ধ কোথায় যেন সে, তার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। তার পুরনো সব স্মৃতিগুলো চোখের সামনে এক এক করে ভাসছে। মনে পড়ে যাচ্ছে তার অনেক অনেক কিছু। হ্যাঁ, মনে পড়েছে, এটা তো সেই ফুলটার গন্ধ, যে ফুলটা চৈতালি তার চুলের খোঁপায় বাঁধত। রজনীগন্ধা ফুল। এতক্ষণ ধরে তো সেই গন্ধটা পায়নি, তাহলে এখন কেন পাচ্ছে? হঠাৎ সে শুনতে পেলেও কেউ যেন তাকে ডাকছে তার নাম ধরে। অর্ণব, অর্ণব, অর্ণব। এরকম মায়াবী সুরে কে ডাকছে তাকে? এই গলাটা চৈতালির না? চৈতালি, চৈতালি, তুমি তুমি কোথায়? কোনো সাড়া পাওয়া গেল না। বাইরে প্রচণ্ড বাজ পড়ছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। ঘড়িতে বাজে দুপুর 3টে, কিন্তু আকাশটা এতটাই অন্ধকার হয়ে গেছে যে মনে হচ্ছে যেন রাত্রি হয়ে গেছে। বাথরুম থেকে বেরিয়ে এলো রিনা। পরনে একটা সাদা জামা আর নিচে হট প্যান্ট। জামার উপরের বেশ কিছু বোতাম খোলা। তার মোহময়ী শরীরের ভাষা যেন অতৃপ্ত কামনার আবেদন প্রকাশ করছে। ভেজা চুল তোয়ালা দিয়ে মুছতে মুছতে রিনা অর্ণবের কাছে এসে দাঁড়ালো। অর্ণব বলে ওঠে, আমি বাড়ি যাব, এক্ষুনি বাড়ি যাব, প্লিজ চ এখান থেকে। কেন? এখানে ভালো লাগছে না? জানি না, আমি আমি বাড়ি যাব। অর্ণব বিছানা ছেড়ে উঠতে গেলে রিনা তাকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আজ আমি তোকে কোথাও যেতে দেব না। এখানে শুধু তুই আর আমি আছি, আমাদের মাঝখানে কেউ নেই। তাই আজ তোকে এত সহজে ছাড়বো না। এইসব কি বলছিস তুই? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। এটাই তো তোর সব থেকে বড় সমস্যা। সেই কলেজ লাইফ থেকে তোকে আমি বোঝানোর চেষ্টা করছি আমি তোকে কতটা ভালোবাসি, কিন্তু তুই কিছুতেই বুঝতে পারছিস না। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এসব কি আবল তাবল কথা বলছিস তুই? আমার কথাগুলো তোর আবোল তাবোল মনে হচ্ছে, তাই না অর্ণব? এই অর্ণব, তাকা তাকা আমার দিকে, দেখ আমার চোখটা ভালো করে। আমার চোখে তোর প্রতি কতটা ভালোবাসা আছে সেটা দেখতে পাচ্ছিস না? কি 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 করছিস কি রিনা? ছাড় আমাকে, তুই তুই পাগল হয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোকে ভালোবেসে আমি পাগল হয়ে গেছি। হাজার কিচ্ছু লুকাতে চাই না অর্ণব। কলেজে প্রথম দিন তোকে দেখে তোর প্রেমে পড়ে গেছিলাম। তারপরে তোর সাথে বন্ধুত্ব হলো। তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব কখন জানি না ভালোবাসায় পরিণত হলো। তুই বুঝিসনি, বোঝার চেষ্টাও করিসনি কোনোদিন, কারণ তখন তোর মন জুড়ে শুধু চৈতালি ছিল। সারা দিন খালি চৈতালি চৈতালি আর চৈতালি। উফ, অসহ্যকর ছিল। জানিস, চৈতালি যখন তোর হাতটা ধরতো আমার মাথাটা তখন গরম হয়ে যেত। নিজের ভালোবাসার মানুষকে হাসি মুখে অন্যের সাথে মেনে নেওয়া কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, সেটা আমি প্রতিটা মুহূর্তে বুঝতে পারতাম। কিন্তু দেখ, ভগবান ঠিক বুঝতে পেরেছে আমার মনের কথা, তাই তো ওকে তোর জীবন থেকে সরিয়ে দিয়েছে। চুপ কর, তুই চুপ কর। আমি আমি আর একটা কথাও তোর থেকে শুনতে চাই না। চৈতালি আমাকে ছেড়ে কোথাও যায়নি, ও আমার সাথেই আছে। হ্যাঁ, আমি আমি ফিল করতে পারছি ওকে।
এরপর রিনা অনেকটা এগিয়ে আসে, অর্ণবের গালে হাত রাখে। আজ এতদিন পরে তোকে কাছে পেয়ে আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না অর্ণব। আমি তোকে ভালোবাসি অর্ণব, এতটা ভালোবাসি যে আমার শরীরের প্রতিটা অংশ তোর ভালোবাসার ছোঁয়া পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আই লাভ ইউ অর্ণব, আই লাভ ইউ। একবার আমাকে ভালোবেসে দেখ। এবার রিনা অর্ণবের কোলে বসে পড়ে। ধীরে ধীরে রিনা তার মুখটা অর্ণবের মুখের কাছে নিয়ে যায়। ছাড় রিনা আমাকে, রিনা, রিনা ছাড় আমাকে। আজ তোকে আমি বুঝিয়ে দেবো যে আমি তোকে কতটা ভালোবাসি। কিস মি বাবু, কিস মি। এরপর অর্ণবকে জোর করে শুয়ে দেয় রিনা। আদরে আদরে ভরিয়ে দেয় অর্ণবের সারা শরীর। চেষ্টা শুধু একটাই, অর্ণবকে নিজের করে পাওয়ার। কিন্তু অর্ণব কোনোভাবেই নিজেকে রিনার কাছে ধরা দিচ্ছে না, কারণ তার শরীর মন জুড়ে শুধু চৈতালি। হঠাৎ ঘরের জানলাটা একটা দমকা ঝোড়ো হাওয়ায় খুলে গেল। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। দরজায় টক টক করে আওয়াজ হচ্ছে। মনে হয় কেউ দরজা ঠেলছে। রিনা অর্ণবকে ছেড়ে দিয়ে উঠে বসল। মনে হয় রঘুনাথ এসেছে খাবার নিয়ে। অর্ণবও উঠে বসল বিছানায়। ঠক ঠক করে দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শোনা যাচ্ছে। রিনা দরজা খোলার জন্য বিছানা ছেড়ে উঠতে যাবে, ঠিক সেই সময় প্রচণ্ড জোরে দরজাটা খুলে যায়। কেউ যেন মনে হলো শরীরের সর্বশক্তি প্রয়োগ করে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই প্রচণ্ড ঝোড়ো হাওয়া ঘরে ঢুকে পড়ল। ঘরের জিনিসপত্র যা আছে মুহূর্তের মধ্যে তছনছ করে দিল। হঠাৎ অট্ট হাসিতে ফেটে পড়ল ঘরের চারিদিক। কে কে এখানে? আমি হলাম সেই মেয়ে যাকে তুই তোর স্বার্থে খুন করেছিলি। কিরে, মনে পড়েছে? চৈতালি? চৈতালি, তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? প্লিজ প্লিজ একবার সামনে এসো প্লিজ। এখন নয় অর্ণব, আমার আমার ভয়ানক চেহারা নিয়ে আমি তোমার সামনে ধরা দেব না। আমি তোমার চেনা সেই পুরনো মানুষটার চেহারা নিয়েই তোমার সামনে দাঁড়াবো। কিন্তু কিন্তু তার আগে আমাকে আমার বদলাটা নিতেই হবে। বদলা? কিসের বদলা? আমাকে আমাকে মেরে ফেলা হয়েছিল অর্ণব। এই মেয়েটা আমাকে মেরে ফেলেছিল। রিনা? মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো। আমি কিছু করিনি। আমি আমি কাউকে মারিনি। তুমি তো রেল লাইনে কাটা পড়েছিলে। আমি তো সেরকম খবরই পেয়েছিলাম। খবরটা তোমায় কে দিয়েছিল অর্ণব? রিনার কাছ থেকে প্রথম খবরটা পাই আমি। তুমি লাইন টপকাতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলে লাইনের উপর। তারপর একটা ট্রেন এসে তোমার শরীরটাকে... আমি বিশ্বাস করিনি প্রথমে। জানো, আমি না পাগলের মতো ছটফট করছিলাম তোমার কাছে পৌঁছানোর জন্য। তোমার ফোনে কতবার ট্রাই করেছি, কিন্তু তোমার ফোনটা সুইচ অফ বলছিল। তোমার বাড়িতেও গেছিলাম, হ্যাঁ বাড়িতেও গেছিলাম তোমার, কিন্তু দেখলাম তালা বন্ধ। তারপর রিনার কথা মতো সেই রেল লাইনের সামনে গেলাম। দেখলাম লাইনের চারপাশে রক্ত ছড়িয়ে, সেই রক্তের মধ্যে পড়ে আছে একটা কাটা আঙুলের টুকরো। সেই আঙুলে আমার দেওয়া সেই আংটিটা দেখে বুঝলাম তুমি আর নেই।
কিন্তু আমি তোমাকে একা ছেড়ে যেতে চাইনি গো। তাই তাই আমিও আমার জানটা শেষ করে দিয়ে তোমার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কেউ আমাকে তোমার কাছে যেতে দেয়নি। আমাকে ধরে বেঁধে সবাই বাড়ি নিয়ে গেল, জানো, আমি যাতে সুইসাইড করতে না পারি সেই জন্য আমাকে চোখে চোখে রাখতো সবাই। কিন্তু আমি হাল ছাড়িনি, নিজেকে একটু একটু করে শেষ করে তোমার কাছে চিরকালের জন্য চলে আসার চেষ্টা করেছিলাম। তাই তো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আমি না খেয়ে আস্তে আস্তে মরে যাব, তারপর তো তোমার সাথে থাকতে পারবো, কি তাই না বলো? হ্যাঁ, কখনো না। তুমি শুধু আমার অর্ণব, তোমাকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। কারুর ভালোবাসাকে জোর করে ছিনিয়ে নেওয়া যায় না। মানুষ মরে গেলেও সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ। তুই ভেবেছিলি আমাকে মেরে ফেলতে পারলেই অর্ণব তোর হয়ে যাবে, কিন্তু কই, ওর মনে তো এখনো আমার প্রতি সেই একই রকম ভালোবাসা আছে, আর ভবিষ্যতেও থাকবে। ভালোবাসার ভিত যদি শক্ত হয় তাহলে কোনো থার্ড পারসন সেটা হাজার চেষ্টা করলেও ভাঙতে পারবে না। তাই তুইও পারবি না। তুই কেন মারলি চৈতালিকে? হ্যাঁ, বল বল, কেন মারলি? বেশ করেছি, মেরেছি। কেন মারবো না? আমার জিনিসে যে হাত দেয় তাকে আমি কোনোদিন ছেড়ে দিই না। তুই একটা ক্রিমিনাল। তোকে আমি আমার একটা ভালো বন্ধু ভেবেছিলাম, আর আর তুই এভাবে আমাকে ধোঁকা দিলি। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আমি পুলিশকে গিয়ে সব বলবো, সব। কি বলবি তুই? তুই আমার চৈতালিকে মেরেছিস, খুন করেছিস ওকে, খুন। তুই একটা খুনি, খুনি একটা তুই। ও রিয়েলি? তোর কি মনে হয় পুলিশ তোর কথা বিশ্বাস করবে? শোন, সবাই জানে চৈতালি রেল লাইন টপকাতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, আর সেই সময় একটা এক্সপ্রেস ট্রেন এসে চৈতালির পড়ে থাকা দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস তুই। ঠিক আগের বছর এই দিনে তুই আমার সাথে দেখা করেছিলিস, তারপর অর্ণবের বাড়ি একসাথে যাবি বলে আমাকে তোর গাড়িতে বসালি, কিন্তু ওর বাড়ি না গিয়ে তুই এখানে আমাকে নিয়ে এসেছিলিস। তারপর আমাকে কোল্ড ড্রিঙ্কসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলি। এরপর আমার যখন প্রচণ্ড ঘুমে দু চোখ বুঝে আসতে লাগলো, তখন তুই আমাকে তোর গাড়িতে চাপিয়ে রেল গেটের কাছে নিয়ে এলি। এরপর আমাকে বললি যে অর্ণবের বাড়ি এসে গেছে। আমি তখন নিজের মধ্যে ছিলাম না, তাই গাড়ি থেকে নেমে আমি হাঁটতে থাকলাম পাগলের মতো। হাঁটতে হাঁটতে রেল লাইনের ওপরে চলে এসেছি। হ্যাঁ, আর তুই ঠিক এইটাই চেয়েছিলিস, যাতে সমস্ত প্রমাণ এইভাবে লোপাট হয়ে যায়। সাপটাও মরবে আর লাঠিটাও ভাঙবে না। কিরে, তাই না? কিন্তু দেখ দেখ, সত্যি তো কখনো চাপা থাকে না, সে ঠিক ফিরে আসে। তাই আজ আমিও ফিরে এসেছি। তুই আমার কিচ্ছু করতে পারবি না রে, কিচ্ছু না। চল অর্ণব এখান থেকে। আমার হাত ছাড়, একদম ছুবি না আমাকে, একদম না। আই হেট ইউ, আই হেট ইউ। ঘেন্না করি আমি তোকে, ঘেন্না। তুই কেন এরকম করলি রে? কেন এভাবে আমার ভালোবাসাকে কেড়ে নিলি? কেন? আমিও যে তোকে ভালোবাসি রে অর্ণব। ও তাই? তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ, বাসি। এতটাই বাসি যে ওর জীবনে আমি ছাড়া যে আসবে তাকেই আমি শেষ করে দেব। কাউকে বাঁচতে দেব না, কাউকে না। ঠিক এমন সময় রঘুনাথ ঘরে ঢুকল, আর ঘরে ঢুকেই সে চমকে উঠল। চৈতালির ভয়ঙ্কর অশরীরী রূপ দেখে সে ভয় পেয়ে গেল। দিদিমণি, এসব কি? ভয় পেও না রঘুনাথ কাকা, এ হলো একটা অশরীরী আত্মা যে আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিতে এসেছে, কিন্তু আমি তা হতে দেব না। আমি হারতে শিখিনি। এরপর অর্ণব কোনো কথা না বলে ঘর থেকে সোজা বেরিয়ে যায়। অর্ণব, অর্ণব দাঁড়াও। বাইরে বৃষ্টিটা থেমেছে, কিন্তু মেঘ ডাকা বন্ধ হয়নি।
অর্ণব কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। পিছন পিছন আসতে থাকে রিনা আর রঘুনাথ। অর্ণব দাঁড়াও, কি হলো? দাঁড়াও অর্ণব। অর্ণব কোনো রকমে নিশিকুঞ্জ প্রাসাদ থেকে বেরিয়ে আসে। সে রাস্তা দিয়ে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে হঠাৎ খেয়ে পড়ে যায়। গাছের সাথে ধাক্কা খেয়ে অর্ণব অজ্ঞান হয়ে যায়। এমন সময় রিনা লক্ষ্য করল যে তার গাড়ির হেডলাইট দুটো হঠাৎ জ্বলে উঠল এবং গাড়িটা যেন কেউ স্টার্ট করল। কিন্তু এ কি? গাড়িতে তো কেউ নেই। তাহলে এটা কি হচ্ছে? কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা অটোমেটিক চলতে শুরু করলো। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি এই গাড়িটাকে একেবারে নিজের কন্ট্রোলে করে নিয়েছে। রিনা বেশ বুঝতে পারছে যে এটা চৈতালির অতৃপ্ত আত্মার কাজ। সে পালাতে লাগলো, কিন্তু বেশি দূরে আর পালাতে হলো না। গাড়িটা এসে রিনাকে পুরো পিষে দিয়ে গেল। স্পট ডেড। চোখের সামনে এসব হতে দেখে রঘুনাথ অজ্ঞান হয়ে গেল। চোখ খুলতেই অর্ণব দেখতে পেল সে হসপিটালের বেডে শুয়ে আছে। মাথায় তার ব্যান্ডেজ। তাকে ঘিরে আছে অনেক অনেক লোক। তাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ নার্স, আবার কেউ পুলিশ। অর্ণব কিছু বুঝে ওঠার আগেই প্রমীলা দেবী বলে উঠলেন, কি রে, কি হয়েছিল তোর? এসব কি করে হলো? প্রমীলা দেবীর কথা শেষ হতেই পুলিশটি বলে উঠলেন, আপনার কি কিছু মনে পড়ছে যে এক্স্যাক্টলি কি হয়েছিল? দেখুন, ওনার মাথায় চোট লেগেছে, তাই এই মুহূর্তে কোনো রকম উত্তেজনা কিন্তু ওনার শরীরের জন্য ক্ষতিকারক। হ্যাঁ, ঠিক বলেছেন ডাক্তারবাবু। দেখুন, আমার ছেলের অবস্থা ভালো না, ওকে একটু সুস্থ হতে দিন, তারপর না এসব নিয়ে কথা হবে। এটা আপনি কি বলছেন প্রতাপবাবু? অর্ণব যেই মেয়েটার সাথে নিশিকুঞ্জ প্রাসাদে গিয়েছিল, সেই প্রাসাদ থেকে একটু এগিয়েই মিস রীনা দেবীর মৃত্যু হয়। ওনার মা বাবা কি পরিমাণে কান্নাকাটি করেছে আপনি জানেন? হ্যাঁ, সব বুঝতে পারছি, কিন্তু এসব হলো কি করে সেটাই তো বুঝতে পারছি না। ওরা তো দিব্যি একসাথে ঘুরতে বেরিয়েছিল, এসব কোথা থেকে কি হয়ে গেল? দেখুন, আমাদের সন্দেহ মিস রীনা চৌধুরীর এই মৃত্যুর সাথে আপনাদের ছেলে অর্ণব চ্যাটার্জিও হয়তো জড়িত। আপনি ভুল করছেন ইন্সপেক্টর, আমার ছেলে কাউকে খুন করতে পারে না। সেটা তো ওই প্রাসাদের কেয়ারটেকার রঘুনাথের হুঁশ ফিরলেই জানা যাবে, কেননা ও তো ওখানে উপস্থিত ছিল। অর্ণব এতক্ষণ ধরে সব কিছু শুনছিল, আর এটা বেশ বুঝতে পারল যে রিনা আর বেঁচে নেই। কিন্তু রিনা মরল কিভাবে, আর মারলই বা কে? এই সব নিয়ে যখন সে ভাবছে, ঠিক এমন সময় পাশের ঘর থেকে সিস্টার এসে খবর দিল রঘুনাথের জ্ঞান ফিরেছে। তখন সবাই সেই ঘরে দৌড়ে গেল। অর্ণব একা পড়েছিল। সে কিছুই বুঝে উঠতে পারল না যে কি হলো তার সাথে। এমন সময় তার সামনে এসে উপস্থিত হলো চৈতালির আত্মা। তাকে দেখে অর্ণব বলে ওঠে, চৈতালি, চৈতালি, তুমি তুমি এসেছো? জানো, রিনা বেঁচে নেই। ওকে না কে যেন মেরে ফেলেছে। রিনাকে আমি মেরেছি, ওর জন্যই আমাকে মরতে হয়েছে। আর তোমার সাথে সুখে সংসার করার স্বপ্নটা আমার স্বপ্নই থেকে গেছে, তাই ওকে আমি নিজের হাতে শাস্তি দিলাম। কিন্তু সবাই তো ভাবছে ওর মৃত্যুর পেছনে আমার হাত আছে। চিন্তা করো না অর্ণব, তোমার কিচ্ছু হবে না। সবাই একটাই কথা জানবে, রিনার অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যিটা হয়তো সবাই শুনবে, কিন্তু বিশ্বাস করবে এই কথাটাই।
আচ্ছা চৈতালি, রিনা কি সত্যি আমায় ভালোবাসতো? না, কখনো না। ও যদি তোমাকে সত্যি ভালোবাসতো তাহলে আমি ওকে মারতাম না। ওর কাছে তুমি ছিলে একটা ভালো লাগার নেশা। কিন্তু যখন ও বুঝতে পেরে গিয়েছিল যে তুমি সবটা জেনে গিয়ে পুলিশকে সব জানিয়ে দেবে, তখনই ও মনে মনে স্থির করে ফেলেছিল যে তোমাকেও এই পৃথিবী থেকেও সরিয়ে ফেলবে, ঠিক একইভাবে, ঠিক যেভাবে আমাকে কায়দা করে মেরেছিল। তুমি কি করে জানলে? এটাই তো জীবিত আর মৃত ব্যক্তির মধ্যে তফাৎ। মানুষ বেঁচে থাকতে যা বুঝতে পারে না, মরে গিয়ে সেটা সহজেই বুঝে ফেলে। আমি কি করব বলতে পারো? আমি তোমাকে ছাড়া বাঁচবো কি করে? ও মা, সে কি? আমি নেই এটা তোমায় কে বললো? এই তো আমি তোমার চোখের সামনেই আছি। এখন আমাকে আর বিভৎস রূপে দেখতে পাবে না। তুমি আগে যেভাবে আমাকে দেখতে পছন্দ করতে, ঠিক সেই রূপেই আমায় দেখতে পাবে। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তোমার সাথে সংসার করতে চেয়েছিলাম। আমাদের কত স্বপ্ন ছিল। দেখো অর্ণব, বিয়েটাই জীবনের সব নয়। আসল হলো ভালোবাসা। যে সম্পর্কে ভালোবাসা থাকে সেই সম্পর্ক বিয়ে ছাড়াও টিকে যায়। আর যেই সম্পর্কে ভালোবাসা থাকে না, সেখানে যতই হাজারটা নিয়ম মেনে বিয়ে হোক না কেন, সেই বিয়ে টেকে না। আমাদের দুজনের ভালোবাসা সেরকম কোনো সাধারণ ভালোবাসা নয় অর্ণব। আমাদের এই প্রেম অমর হয়ে থাকবে চিরকাল। এক শরীরী মানুষের সাথে অশরীরী আত্মার প্রেম ভাবা যায়? আমি বাঁচতে চাই না চৈতালি, প্লিজ প্লিজ তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। 1 বছর ধরে আমি তোমাকে হারানোর যন্ত্রণা পেয়েছি। আজ যখন তুমি সামনে এলে, তখন আমাকেও তোমার সাথে নিয়ে চলো তোমার দুনিয়ায়। না অর্ণব, তা হয় না। আমি যদি বেঁচে থাকতাম তাহলে তো তোমাকে বিয়ে করে তোমার সাথে তোমার বাড়িতেই কাটাতাম। কিন্তু আমি মরে গেছি বলে কি তোমার সাথে তোমার বাড়িতে থাকতে পারার অধিকারটুকু আমার নেই? চৈতালি, হ্যাঁ গো, আমিও এই 1 বছর দীর্ঘ অপেক্ষায় ছিলাম। এই পয়লা বৈশাখে নববর্ষের দিনেই রিনা আমাকে মেরে ফেলেছিল। তাই আমি অপেক্ষা করেছিলাম সঠিক সময়ের জন্য। শেষ পর্যন্ত সেই সময় এসেছে। আমার এত দিনের অপেক্ষার অবসান হয়েছে। আমি এখন তোমার কাছেই আছি, তবে আমাকে তুমি ছাড়া আর কেউই দেখতে পাবে না। আসলে আমি তো এখন অশরীরী। তাড়াতাড়ি সুস্থ হও, বাড়ি যেতে হবে তো। আমি কিন্তু বিশাল এক্সাইটেড আমার শ্বশুর বাড়ি যাবার জন্য। আসলে খুব ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি তো, তাই ভেবেছিলাম তোমার মা বাবাকে নিজের মা নিজের বাবা মনে করে অনেক অনেক ভালোবাসবো। আমার মা বাবার যে ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়েছি, সেই ভালোবাসা আমি তোমার মা তোমার বাবার থেকে হাসিল করব। কিন্তু সেটা আর হলো না। তবে এইটুকু সান্ত্বনা থাক যে আমি অন্তত তাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এইভাবে কতদিন থাকবে পাশে? জন্ম জন্মান্তর ধরে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো অর্ণব। আমি এখন আসি, পরে আবার আসবো। চৈতালি মিলিয়ে গেল। অর্ণবের মুখেও একটা শান্তির হাসি। ওদিকে রঘুনাথ পুলিশকে সব কিছু জানালো। তবে পুলিশ এই ভুতুড়ে গল্পটা ঠিক পুরোপুরিভাবে বিশ্বাস করে উঠতে পারল না। তাই এটা একটা অ্যাক্সিডেন্টাল কেস বলে ইনভেস্টিগেশনটা থামিয়ে দিল। অর্ণব কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়িও ফিরে গেল। তবে এখন আর সে অন্ধকার ঘরে নিজেকে বন্দি করে রাখে না, এমনকি নিজেকে মারার চেষ্টাও করে না। কেননা সে জানে যে সে এক অদ্ভুত সংসারে মেতে আছে, যে সংসারটা
অশরীরী মানুষের সাথে শরীরী মানুষের সংসার। চৈতালির আত্মা এখন অর্ণবের সাথেই তাদের বাড়িতে থাকে। অর্ণবের মা বাবাও বুঝতে পারে যে তারা যেই মেয়েটাকে বিশ্বাস করে তাদের ছেলের দায়িত্ব তুলে দিতে চেয়েছিল সে আসলে ছিল শয়তান। তাই তারা আর কোনো দিন তাদের ছেলেকে বিয়ে করার জন্য জোর করেনি, বরং তারা অর্ণবকে নিজের মতো করে বাঁচতে দিয়েছে হাসি খুশিভাবে। এইভাবে চলতে থাকে এক অদ্ভুত ভালোবাসার কাহিনী, যে কাহিনী বুঝিয়ে দেয় যে ভালোবাসা মানে শুধু শরীরী চাহিদা কিংবা কোনো স্বার্থ পূরণের চাহিদা নয়, বরং সত্যিকারের ভালোবাসা হলো সেই ভালোবাসা যেই ভালোবাসায় শরীরের থেকে মনের মিলন বেশি গুরুত্ব পায়। শরীরের ভালোবাসা তো একসময় বয়সের কারণে ঠিক ফুরিয়ে যায়, কিন্তু মনের ভালোবাসা সেটা জীবন্ত থাকে যুগ যুগান্তর ধরে মানুষের হৃদয়। তাই এই পৃথিবীতে প্রয়োজন সত্যিকারের ভালোবাসা, যেখানে সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসের ইট দিয়ে, ভালোবাসা হয় নিঃস্বার্থ অহংকারহীন, যেখানে চোখের জল বোঝে নীরবতা, হাত ছাড়লেও মন থাকে একসাথে জড়িয়ে। এই পৃথিবীর হাজারো ভিড়ের মধ্যে থেকে যে মানুষটা শুধুমাত্র তোমাকে খুঁজে নেয়, সবার মধ্যে থেকে যার কাছে তুমি কোনো অপশন নও, ডেস্টিনেশন, সেই তো হলো সত্যিকারের ভালোবাসা।